আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও শতকরার এটি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে থাকছে ৪৬ পৃষ্ঠার ২.১ অনুশীলনীর ৭ থেকে ১২ নং প্রশ্নের সমাধান। আগের টিউটোরিয়ালে ১ থেকে ৬ নং প্রশ্নের সমাধান দেখানো হয়েছে। তোমরা সেই টিউটোরিয়ালটি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবা যারা এখনও দেখোনি। আমরা ৭ নং প্রশ্নটি পড়ে নেই। ৯:১৬ অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। এই অধ্যায়টার শিরোনাম ছিল বিভিন্ন প্রকারের অনুপাত। আমরা এখানে সরল অনুপাত দেখেছি, ব্যস্ত অনুপাত পাচ্ছি, একক অনুপাত আছে, আরও বিভিন্ন ধরনের সমতুল অনুপাত আছে। এই অনুপাতগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করব। এজন্য তোমরা পাঠ্য বইয়ের যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই একটু পড়ে নেবার চেষ্টা করবে। ব্যস্ত অনুপাতে প্রকাশ খুবই সহজ সমাধান। ব্যস্ত অনুপাত বলতে কি? এই অনুপাতটাতে আমরা দুটা রাশি দেখতে পাচ্ছি। এই অনুপাতটাতে একটা হচ্ছে উত্তর রাশি আর একটা পূর্ব রাশি। উত্তর রাশি বলতে প্রথম রাশিকে বোঝায়, মানে ৯কে বোঝাইতেছে, আর পূর্ব রাশি বলতে বোঝানো হচ্ছে ১৬কে। উত্তর রাশি আর হচ্ছে পূর্ব রাশি। আমরা সমাধান শুরু করছি। ৯:১৬ অনুপাতটির ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত করা খুবই সহজ। এই প্রথম রাশি যাবে দ্বিতীয় রাশির জায়গায়, দ্বিতীয় রাশি প্রথম রাশির জায়গায়। ১৬ দ্বিতীয় অংশে ছিল, প্রথমে চলে আসছে, আর প্রথমে ৯ ছিল, এটা পরে চলে গেছে। এটাই ব্যস্ত অনুপাত। এটাই উত্তর তোমরা দিয়ে দিবা। তারপর ৮ নং প্রশ্নের সমাধান। নিচের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? এখানে 3টি অনুপাত দেওয়া আছে, ক, খ, গ। তোমরা চাইলে ক নাম্বারে লিখতে পারো যে এটি একক অনুপাত নয়, কারণ এটির উত্তর পথ ১৬ এবং পূর্ব পথ ১৩। এভাবে লিখলেও হবে। অনুরূপভাবে এটা লিখতে পারো। প্রথমে তোমাদের জানতে হবে একক অনুপাত কাকে বলে। যে অনুপাতের উত্তর পথ এবং পূর্ব পথ পরস্পর সমান তাকে একক অনুপাত বলে। তো আমরা সমাধানের শুরুতে সেটাই লিখে নিলাম। যে অনুপাতের উত্তর পথ ও পূর্ব পথ, উত্তর পথ বলতে প্রথমে যে পথটা থাকে ওটাকে বোঝায়, আর পূর্ব পথ বলতে পরের পথটাকে বোঝায়, পরস্পর সমান সেই অনুপাতকে একক অনুপাত বলে। তো তাহলে এই ৮ নঙে দেখো 3টা যে অনুপাত আছে, কোনটার অনুপাত, অর্থাৎ কোন মানগুলো পরস্পর সমান, এই যে গ নাম্বারে দেখতে পাচ্ছি। অতএব ২১:২১ অনুপাতটি একক অনুপাত। এ বাকিগুলা তোমরা চাইলে লিখতেও পারো, না লিখলেও চলবে। তোমরা যদি 3টারই উত্তর লিখতে চাও তাহলে লিখবা যে ক নাম্বার একক অনুপাত নয়, কারণ এটির উত্তরপথ ১৬ এবং পূর্বপথ ১৩। এভাবে লিখলে পরেরটা লিখতে পারো খ নাম্বার, যেটির উত্তরপথ ১৩, পূর্বপথ হচ্ছে ১৭, তার মানে পদগুলো সমান নয়, এজন্য একক অনুপাত নয়। আমি এই সহজ নিয়মটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। ৮-এর পরে ৯ নং প্রশ্ন। ৫৫০ টাকাকে ৫:৬ এবং ৪:৭ অনুপাতে ভাগ করে দাও। ৫৫০ টাকা 2টা অনুপাতে ভাগ করতে হবে। এই অনুপাতের অঙ্কগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। আমরা যখন জমি জমা ভাগ করতে যাব, কোনো অর্থ বা টাকা পয়সা বা কোনো কিছু ভাগ করতে যাব, তখন এই অনুপাতটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সমাধান শুরু করছি। প্রথম অনুপাতটি, এখানে প্রথম অনুপাতে আমরা দেখতে পাচ্ছি ৫:৬। এটা 2টি অনুপাত আছে। তো এখানে মোট পরিমাণ যদি দেওয়া থাকে, সেটা টাকা হোক, পয়সা হোক, বা কোনো কিছুর পরিমাণ যাই হোক না কেন, মোট পরিমাণটা যদি দেওয়া থাকে, ওই মোটকে আলাদা আলাদা অংশে বিভক্ত করার জন্য যে অনুপাতগুলো দেওয়া থাকবে ওই অনুপাতের যোগফল নির্ণয় করতে হবে। আমরা অনুপাতের যোগফল লিখে নিই। অনুপাতের যোগফল, এই যে অনুপাতে একটা 5 আর একটা হচ্ছে 6, 5 আর 6 যোগ দিলে 11 হয়। তারপর প্রথম রাশির অংশ বা প্রথম পদের অংশ লিখতে পারি। এই যে প্রথম যে অনুপাতটা, এই অনুপাতের প্রথম রাশি হচ্ছে 5 আর দ্বিতীয় রাশি হচ্ছে 6। তাহলে এই 5-এর অংশ কত হবে? প্রথম রাশির অংশ হচ্ছে মোট টাকা 550, মাঝখানে গুণন দেব, এই গুণনটা এর জন্য আসে। 550 এর 11/5 অংশ, মোট 11টা ভাগ করতে হবে। এই যে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে, তার 5 অংশ যাবে প্রথম রাশির জন্য। তা আমরা 11 দ্বারা 550কে ভাগ করতে পারি, যাই হচ্ছে 50 বার। এখন এই 50 দ্বারা 5কে গুণন দেই, পাই হচ্ছে 250।
অতএব দ্বিতীয় রাশির অংশ, দ্বিতীয় রাশিতে অংশ হচ্ছে 6 ছিল, মানে 11 ভাগের 6 ভাগ পাবে দ্বিতীয় অংশ, ভাগ দিলে 50 বার 5 6 30, 300 টাকা। তার মানে দ্বিতীয় 6-এর অংশ হচ্ছে 300 আর 5-এর অংশ হচ্ছে 250, যোগ দিলে আমরা 550 পাই। এখন আমরা দ্বিতীয় অনুপাত অনুযায়ী ভাগ করি একইভাবে। দ্বিতীয় অনুপাতটি 4:7, অনুপাতের যোগফল 11, এখানেও 11 দ্বারা ভাগ দেব। ভাগ দিয়ে প্রথম রাশির অংশ হচ্ছে 4-এর সাথে গুণন হবে, 50 আর 4 গুণন দিলে 200 টাকা, আর দ্বিতীয় রাশির অংশ 7-এর সাথে গুণন দিলে হয় 350 টাকা। এটি ছিল 9 নং প্রশ্নের সমাধান। চাইলে তোমরা আলাদা আলাদা উত্তরগুলো লিখে নিতে পারো। পরের প্রশ্ন 10 নং। পিতা ও পুত্রের বয়সের অনুপাত। সেই ছোটবেলা থেকে পড়াশোনা করছো, পিতা পুত্রের অঙ্ক প্রায় থাকেই, সামনের ক্লাসগুলোতেও থাকবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3। তার মানে পুত্রের বয়স যা, তার 14 গুণ হচ্ছে পিতার বয়স। 14:3 দেওয়া আছে। পিতার বয়স যদি 14 বছর হয়, পুত্রের বয়স হচ্ছে 3 বছর। এটা অনুপাত, আর আমরা জানি অনুপাতগুলোকে সরল করে সবচেয়ে ছোট আকারে লেখা হয়। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এই অঙ্কটা 3-4 নিয়মে করা যায়। এই ধরনের আর একটা অঙ্ক আছে 12 নম্বরে, আমি সেটা একটা নিয়মে করে দেব, আর এই 10 নম্বরটা আর একটা নিয়মে করে দিচ্ছি। তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেই অনুযায়ী পরবর্তীতে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। সমাধানের শুরুতে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, এ যেখানে দেওয়া আছে। অতএব পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের 14/3 গুণ, অর্থাৎ 3-এর 14 গুণ। এটা হচ্ছে এই অনুপাত থেকে আমরা লিখতে পারি পিতার বয়স কত। পুত্রের যে বয়স হবে তার 3-এর 14 গুণ, অর্থাৎ 14/3 গুণ। তারপরে বা দিয়ে পিতার বয়স দেওয়া আছে হচ্ছে 56, লিখে নিলাম। পুত্রের বয়স এর, এখানে পুত্রের বয়স এর মানে হচ্ছে গুণন চিহ্ন, লিখে নিলাম 14/3 গুণটা আর লিখলাম না। আমরা এখানে বের করব পুত্রের বয়স, তো এই অংশটুকুই আমরা সামনে লিখলাম, সমান চিহ্ন দিয়ে লিখলাম হচ্ছে 56। 3 আছে এখানে ভাগ আকারে, সমানের অপর পাশে গেলে গুণন হবে। অতএব বা পুত্রের বয়স গুণন হচ্ছে 14। এই পুত্রের বয়সের সাথে 14 গুণ আকারে আছে, আর 3 আছে হচ্ছে ভাগ আকারে। তো 3 ভাগ ছিল, ওই পাশে যা গুণন হবে 56 সাথে 3 গুণন, আর 14 এখন আছে গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ হবে। এ পাশে 56 আর 3 গুণন দিলে হয় 168, আর 14 গুণ থেকে এ পাশে ভাগ হলো, 168কে 14 দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে 12। তার মানে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। এটি উত্তর 10 নংয়ের। অনেকের কাছে জটিল মনে হতে পারে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। জটিল মনে হলে 12 নংয়ে যে সমাধানটা থাকবে তোমরা চাইলে ওই নিয়মেও করতে পারো। দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে, একটু আগে আমরা যেমন 9 নং অঙ্কের সমাধান করলাম, এটি অনেকটা সেই ধরনেরই সমাধান হতে যাচ্ছে। আমরা প্রথমে অনুপাতটা লিখে নিলাম। দেওয়া আছে সংখ্যাদ্বয়ের অনুপাত, দুটি সংখ্যা আছে, তার অনুপাত হচ্ছে 10:11, আর এখানে সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে, মোট পরিমাণ দেওয়া আছে 630। তার মানে এই অনুপাতের যোগফল আমাদের দরকার। অতএব অনুপাতের যোগফল 10 + 11 21 হয়। অতএব প্রথম সংখ্যাটা হবে 630-এর 21 ভাগের 10 অংশ। তাহলে 630কে 21 দ্বারা আমরা কাটি, যাই হচ্ছে 30 বার। 30-এর সাথে 10 গুণন দিলে 300। দ্বিতীয় সংখ্যাটি ওই একইভাবে আমরা বের করি, 30-এর সাথে 11 গুণন দিলে 330। এটি আমাদের উত্তর। অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে 300 আর দ্বিতীয় সংখ্যাটা 330। তোমরা চাইলে উত্তরটা লিখে নিতে পারো। এখন আমরা 12 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দুইটি বইয়ের মূল্যের অনুপাত হলো 5:7। ওই যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত যেমন ছিল 14:3, এখানে দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে বা মূল্যের অনুপাত 5:7। পিতা পুত্রের অঙ্কে পিতার বয়স দেওয়া ছিল, আর এখানে দ্বিতীয় বইটির মূল্য দেওয়া আছে, একই ধরনের অঙ্ক, প্রথমটির মূল্য নির্ণয় করতে হবে। তো আমি এটা একটু ভিন্ন নিয়মে করে দেওয়ার চেষ্টা করছি। আমরা এর আগের টিউটোরিয়ালে ফাঁকা ঘরের যে মান বের করেছিলাম সেই নিয়মে এখানে অঙ্কটার সমাধান করছি।
মনে করি প্রথম বইয়ের মূল্য ক টাকা, এটা ধরে নিলাম। আগের অঙ্কটা যদি করতে চাও তখন ধরে নিবা যে মনে করি পুত্রের বয়স ক বছর। তো এখানে আমরা বইয়ের মূল্য ক টাকা ধরে নিলাম প্রশ্ন মতে। দুটি অনুপাত তৈরি হবে এখন, আর দুটি অনুপাত হবে হচ্ছে পরস্পর সমান বা সমতুল অনুপাত। কারণ এই যে প্রথম যে অনুপাত 5:7, এটা আর 84-র সাথে যে দ্বিতীয় বইয়ের মূল্য যে হবে, এই দ্বিতীয় বইয়ের মূল্য থেকেই মূলত এই অনুপাতটা আসছে। তার মানে এই টাকার অনুপাত আর এখানে যে অনুপাতটা দেওয়া আছে এই দুটা পরস্পর সমান হবে। এখানে আমি সেটাই লিখছি। ক হচ্ছে প্রথম বইয়ের মূল্য, তার সাথে অনুপাত করলাম হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্যর। ক ইস্টু 84, ক হচ্ছে প্রথম বইয়ের দাম আর 84 হচ্ছে দ্বিতীয় বইয়ের দাম। আর এদিকে প্রথম আর দ্বিতীয় বইয়ের অনুপাত দেওয়া আছে 5:7। তো প্রশ্ন মতে আমরা এটা পরস্পর সমান লিখতে পারি, কারণ এটি হবে একটি সমতুল অনুপাত। এই অনুপাতের মান আর এই অনুপাতের মান সমান হবে। তারপর ইস্টু তুলে দিয়ে আমরা ভাগ নিয়ে আসতে পারি। ক ভাগ 84 সমান 5/7। এখন আমরা আর গুণন করব, কর সাথে 7 গুণন, তাহলে ক গুণন 7, আর 84-র সাথে 5 গুণন। এখন ক আছে এদিকে সাথের সাথে গুণাকারে, 7 আমাদের ওই পাশে চলে যাবে, ভাগ হবে। তাহলে এদিকে থাকে হচ্ছে 84 গুণন 5 ভাগ হচ্ছে 7। আমরা কাটাকাটি করতে পারি, 7 দিয়ে 84-কে ভাগ দিতে পারি। 7 84-র ভিতরে যায় হচ্ছে 12 বার, 12-র সাথে 5 গুণন দিলে কর মান পাচ্ছি 60। আর কর মান মানেই হচ্ছে প্রথম বইটির মূল্য 60 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে 46 পৃষ্ঠার 12 নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। পরবর্তীতে হাজির হব বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে, যেটি রয়েছে 47 পৃষ্ঠাতে। আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।